জিজ্ঞেস করা হয়েছে, হাউ উইল আ রুফ র্যাক এফেক্ট ইউর কার? গাড়ির ছাদের উপরে যে র্যাক লাগানো হয় লাগেজ বহন করার জন্য, সেটা কিভাবে আমাদের গাড়িকে প্রভাবিত করবে? অপশনগুলো দেখি। দেয়ার উইল বি লেস উইন্ড নয়েজ, বাতাসের শব্দ কম হবে। দ্য ইঞ্জিন উইল ইউজ মোর অয়েল, ইঞ্জিন বেশি তেল ব্যবহার করবে। ফুয়েল কনজাম্পশন উইল ইনক্রিজ, জ্বালানির ব্যবহার বেড়ে যাবে। নাকি দ্য কার উইল অ্যাক্সেলারেট ফাস্টার, গাড়ি ধীর গতিতে দ্রুত গতিতে চলবে। আনসার হবে ফুয়েল কনজাম্পশন উইল ইনক্রিজ। কেন ফুয়েল কনজাম্পশন উইল ইনক্রিজ? গাড়ির রুফ র্যাকে যখন আপনারা লাগেজ রাখেন, গাড়ি স্বাভাবিক থেকে কি ভারী হয়ে যায়। আর একটা নর্মাল স্বাভাবিক ওজন থেকে ভারী ওজন টানতে গেলে কিন্তু বেশি পরিমাণ জ্বালানির খরচ হয় না। তাই যখনই দেখা যাবে গাড়ির ওজন বৃদ্ধি পাবে, তখনই জ্বালানি খরচ বেশি হবে। 52 তে চলে যাই আমরা। হোয়াট মে হেল্প টু ডিটার আ থিফ ফ্রম স্টিলিং ইউর কার? আপনার গাড়ি চুরি করা থেকে একজন চোরকে বিরত রাখতে কি সাহায্য করতে পারে আপনার, বা একটা চোর যেন আপনার গাড়ি চুরি না করে সেই ক্ষেত্রে কি পদক্ষেপ নিতে পারেন আপনি? অলওয়েজ কিপিং দ্য হেডলাইটস অন, সবসময় গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখবেন। ফিটিং রিফ্লেকটিভ গ্লাস উইন্ডোজ, প্রতিফলিত কাচের জানালা লাগানো বা রিফ্লেকটিভ যে উইন্ডো গুলা থাকে সেগুলা। অলওয়েজ কিপিং দ্য ইন্টেরিয়ার লাইট অন, গাড়ির ভিতরের লাইট সবসময় জ্বালিয়ে রাখা। এচিং দ্য রেজিস্ট্রেশন নাম্বার অন উইন্ডোজ, জানালায় নিবন্ধন নম্বর খোদাই করা। আনসার হবে এটা। একটা মুখস্থ প্রশ্ন, এটা আমাদের অ্যানেক্সেস এ আছে। এটা হচ্ছে গিয়ে একটা পদ্ধতি আর কি, গাড়ির জানালার মধ্যে যদি আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রাখেন, ঠিক আছে, চোররা সহজে চুরি করতে যাবে না, কারণ তখন আবার তার ওই জানালা চেঞ্জ করাইতে হবে। 53, হাউ ক্যান ইউ প্ল্যান ইউর রুট বিফোর স্টার্টিং আ লং জার্নি? দীর্ঘযাত্রা শুরু করার আগে আপনি কিভাবে আপনার রুটটা প্ল্যান করবেন? আস্ক ইউর লোকাল গ্যারাজ, চেক ইউর ভেহিকেল হ্যান্ডবুক, ইউজ আ রুট প্ল্যানার অন দ্য ইন্টারনেট, কনসাল্ট আ ট্রাভেল এজেন্ট। দেখলে বোঝা যাচ্ছে ইউজ আ রুট প্ল্যানার অন দ্য ইন্টারনেট, রুট প্ল্যানার ইউজ করবেন। ফর এক্সাম্পল আমরা গুগল ম্যাপস ইউজ করতে পারি, এটা একটা রুট প্ল্যানার। 54-এ চলে যাই আমরা। হোয়াটস দ্য পারপাস অফ রোড হাম্পস, চিকানেস অ্যান্ড ন্যারোয়িংস? রাস্তায় যে রোড হাম্পস অর্থাৎ স্পিড ব্রেক, চিকানেস বা ন্যারোয়িংস, রাস্তা যে সরু হয়ে যায়, এগুলার পারপাস কি, এগুলার উদ্দেশ্য কি? টু রিডিউস ট্রাফিক স্পিড, ট্রাফিক স্পিড কমাতে। ইনক্রিজ ট্রাফিক স্পিড, ট্রাফিক স্পিড বাড়াতে। সেপারেট লেনস অফ ট্রাফিক, লেন গুলাকে একটা আরেকটা থেকে আলাদা করতে। অ্যালাউ পেডেস্ট্রিয়ানস টু ক্রস, পথচারীদের রাস্তা পার করতে সাহায্য করতে। আনসার হবে টু রিডিউস ট্রাফিক স্পিড। এগুলার কারণ কি, কেন আমরা স্পিড ব্রেকার দিই? স্পিড ব্রেকার নামই স্পিড ব্রেকার, কেন? যেন স্পিডটা কমানো হয়। তাই আনসার হবে টু রিডিউস ট্রাফিক স্পিড। 55-এ যাই আমরা। Why is it important to wear suitable shoes when you are driving? গাড়ি চালানোর সময় উপযুক্ত জুতা পরা কেন প্রয়োজনীয়? টু প্রিভেন্ট ওয়ার অন দ্য পেডেলস, আপনার যে গাড়ির এক্সেলেটর, ব্রেক বা ক্লাচের যে পেডেল থাকে সেটার ক্ষয় রোধ করার জন্য। টু মেনটেন কন্ট্রোল অফ দ্য পেডেলস, পেডেলের নিয়ন্ত্রণ নিজের কাছে সম্পূর্ণভাবে রাখার জন্য। টু এনেবল ইউ টু অ্যাডজাস্ট ইউর সিট, আপনার আসন অর্থাৎ আপনার যে সিট সেটা অ্যাডজাস্ট করতে আপনাকে সহায়তা করতে। নাকি টু এনেবল ইউ টু ওয়াক ফর অ্যাসিস্ট্যান্স ইফ ইউ ব্রেক ডাউন, আপনি যদি গাড়ি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে হাঁটতে সুবিধা হওয়ার জন্য। আনসার হবে টু মেনটেন কন্ট্রোল অফ দ্য পেডেলস। আমরা গাড়ি চালানোর টাইম আমরা কোন ধরনের জুতা পরতেছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে আমরা যে সকল স্যান্ডেল গুলা পরি, স্লাইডস বলে যেগুলাকে, ঠিক আছে, হ্যাঁ, অনেক জায়গায় ফ্লিপ ফ্লপও বলে, এগুলা পরে গাড়ি চালানো কিন্তু খুবই রিস্কি একটা জিনিস। কারণ এগুলো দেখা যায় যে এক তো পায়ের উপরে লুজ থাকে, উপর দিয়ে একটা ডিফিকাল্ট শেপ, ঠিক আছে, যে কোনো সময় দেখা যায় যে প্যাডেলের সাথে উপরের সাইড বাধা লেগে প্যাডেল আপনি কন্ট্রোল হারায় ফেলতে পারেন। তাই আপনি কোন জুতা পরে গাড়ি চালাচ্ছেন সেটা খুবই ম্যান্ডেটরি। যদি এটাতে কোনো লিগাল নাই, আপনার ল নাই যে আপনার এই জুতা পরতে হবে ওই জুতা পরতে হবে, এটা আপনার ইচ্ছা। বাট এটা ভালো একটা জুতা পরে গাড়ি চালানো ভালো, যে জুতা আপনার পায়ে সুন্দরভাবে ফিট হয়। 56, what can you expect if you drive using rapid acceleration and heavy braking? Rapid acceleration হচ্ছে হঠাৎ করে অনেক তাড়াতাড়ি গাড়ির গতি বৃদ্ধি করা, অ্যাক্সেলারেট করে, এবং হেভি ব্রেক কিন্তু আপনারা বুঝিনি, হুট করে ব্রেক করা, ঠিক আছে। এভাবে যদি গাড়ি চালান তাহলে কি হতে পারে? আনসার হবে ইনক্রিজড ফুয়েল কনজাম্পশন। যখনই স্বাভাবিক থেকে আমরা একটু অন্যরকম কিছু করব, অবশ্যই ফুয়েল কনজাম্পশন বাড়বে। হেভি ব্রেকিং ও ফুয়েল কনজাম্পশন বেশি হয়, র্যাপিড অ্যাক্সেলারেশন ও ফুয়েল কনজাম্পশন বেশি হয়। 57-এ যাই আমরা। You want to put a rear-facing baby seat on the front passenger seat. What must you do if the passenger seat is protected by a frontal airbag? এটা আমরা একদম শুরুতে জেনারেল টেকনিক্সে পড়েছিলাম, বুধবারের যে ফার্স্ট লেসনের উপরে ক্লাস নিয়েছিলাম। প্রশ্নটা হচ্ছে, আপনি যদি সামনের যে প্যাসেঞ্জার সিট সেটাতে রিয়ার ফেসিং অর্থাৎ পিছনের দিকে মুখ করে থাকা কোনো
চাইল্ড সিট বা বেবি সিট ইনস্টল করতে চান, কিন্তু সেই গাড়িতে একটা এয়ার ব্যাগ আছে, ঠিক আছে, আমাদের গাড়ি থেকে স্টিয়ারিং হুইলও এয়ার ব্যাগ থাকে, আবার প্যাসেঞ্জার সিটের সামনে এয়ার ব্যাগ থাকে, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? হোয়াট মাস্ট ইউ ডু? আনসার হবে ডিঅ্যাক্টিভেট দ্য এয়ারব্যাগ। এয়ারব্যাগ যদি থেকে থাকে, আপনি প্যাসেঞ্জার সিটে এরকম পিছন দিকে মুখ করা চাইল্ড রিস্ট্রেন্ট সিট লাগাতে চান, সেক্ষেত্রে আপনার এয়ারব্যাগটা ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। আপনি জিজ্ঞেস করতেছেন যে ভাই এয়ারব্যাগ তো আমাদের সেফটির জন্য, তাহলে ডিঅ্যাক্টিভেট করে কেন করে দিব? কারণ আপনি যে সিটটা ইউজ করতেছেন সেটা হচ্ছে রিয়ার ফেসিং, অর্থাৎ বাচ্চা সিটের দিকে তাকায় থাকে, পিছনের দিকে, তাই না? সেই ক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্ট হলে যদি এয়ারব্যাগটা ধপ করে ব্লাস্ট হয়, ঠিক আছে, ওইটা বাচ্চাকে কোনো একটা বাচ্চা মানুষের এয়ারব্যাগের মানে যে ইম্প্যাক্ট সেটা নেওয়ার মতো বডি নাই, উপর দিয়ে সে উল্টার দিকে তাকায় আছে, অর্থাৎ ডিরেক্ট যে এয়ারব্যাগটা হিট করবে তার সিটে, সেই ইম্প্যাক্টটা যে সে হিট করবে কি তার নাকে, ঠিক আছে, এই জন্য হচ্ছে এয়ারব্যাগটা ডিঅ্যাক্টিভেট করে দিতে হয়। 58, when is fuel consumption at its highest? জ্বালানি খরচ কখন সর্বোচ্চ হয়? when you are coasting মানে আমরা কিন্তু বুঝেছিলাম একবার যে গাড়ি নিউট্রালে রেখে চালান, ঠিক আছে, গাড়ির স্পিড অনেকক্ষণ হয়ে গেছে, এখন গাড়ি নিউট্রালে দিয়ে দাও, এটা নাকি when you are accelerating, when you are braking, নাকি when you are turning sharply? আনসার কি হবে? আপনি যখন এক্সেলারেট করতেছেন, আপনি যখন দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন, তখন আপনার ফুয়েল কনজাম্পশন সবচেয়ে বেশি হবে। 59, what should you do if your vehicle pulls to one side when you use the brakes? ব্রেক ব্যবহার করার সময় যদি আপনার গাড়ি যে কোনো এক পাশে মনে হয় যে আপনাকে টানতেছে, ঠিক আছে, মনে করেন যে আপনি ব্রেক ব্যবহার করতেছেন, মনে হচ্ছে গাড়িটা একটু বামে সরে যাচ্ছে বা ডানে সরে যাচ্ছে, ঠিক আছে, ঠিকভাবে সোজা থাকতেছে না, সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত? আনসার হবে হ্যাভ দ্য ব্রেকস চেকড অ্যাজ সুন অ্যাজ পসিবল। যে কারণেই কোনো সমস্যা হবে সেটা সঙ্গে সঙ্গে চেক করতে হবে, কিন্তু সেফে যেয়ে। যেমন আপনি যদি কোনো মোটরওয়েতে থাকেন, কোনো সেফ প্লেস না পাওয়া পর্যন্ত কিন্তু থামতে পারবেন না, ঠিক আছে, তাই আবার থামতে হবে ভেবে, অনেক ইমার্জেন্সি হলে আলাদা বিষয়, সেক্ষেত্রে থামতে পারে, এছাড়া সেফ প্লেসে যে চেক করে নেবে। 60-তে যাই আমরা। হাউ উইল ইউ বেনিফিট ফ্রম ফলোইং দ্য ম্যানুফ্যাকচারার সার্ভিস স্কেডিউল ফর ইউর ভেহিকেল? আপনার গাড়ির জন্য ম্যানুফ্যাকচারার যে সার্ভিস স্কেডিউল, অর্থাৎ পরিষেবার যে সময়সূচি, সেটা অনুসরণ করে আপনি কিভাবে উপকৃত হবেন? ইউর ভেহিকেল উইল বি চিপার টু ইনস্যুর, আপনার গাড়ির ইন্স্যুরেন্সটা আরো সস্তা হবে। ইউর ভেহিকেল ট্যাক্স উইল বি লোয়ার, আপনার গাড়ির ট্যাক্সটা আরো কমে যাবে। ইউর জার্নি টাইমস উইল বি রিডিউসড, আপনার জার্নি করার সময় কমে যাবে। নাকি ইউর ভেহিকেল উইল রিমেইন রিলায়েবল, আপনার গাড়ি নির্ভরযোগ্য থাকবে। এখানের মধ্যে বেনিফিট ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার সার্ভিস স্কেডিউল মানে কি? একটা নির্দিষ্ট সময় পর পর গাড়ির সার্ভিসিং করা। গাড়ি যখন একটা নির্দিষ্ট সময় পর পর সার্ভিসিং করাবেন, তখন কি আপনার গাড়িটা ভালো থাকবে, আপনার গাড়িটা কি রিলায়েবল থাকবে, হুটহাট করে যে কোনো সমস্যা হবে না, বা কোনো সমস্যা থাকলে সার্ভিসিং এর টাইমে সেটা সলভ হয়ে যাবে। আনসার কি হবে? ইউর ভেহিকেল উইল রিমেইন রিলায়েবল বা নির্ভরযোগ্য। 61, হাউ উইল ইউর জার্নি বি এফেক্টেড বাই ট্রাভেলিং আউটসাইড দ্য বিজি টাইমস অফ ডে? দিনের ব্যস্ত সময় যদি আপনি বাইরে ভ্রমণ করেন, আপনার যাত্রা কিভাবে প্রভাবিত হবে? আনসার কি হবে? ইউর জার্নি উইল টেক লঙ্গার, আপনার যাত্রা করতে আরো বেশি সময় লাগবে। ইউর জার্নি উইল ইউজ মোর ফুয়েল, আপনার জ্বালানি বেশি খরচ হবে। ইউর জার্নি উইল বি মোর হ্যাজার্ডাস, আপনার যাত্রা আরো বিপজ্জনক হবে। নাকি ইউর জার্নি উইল হ্যাভ ফিউয়ার ডিলেজ, আপনার যাত্রায় বিলম্ব কম হবে? আনসার হবে ইউর জার্নি উইল হ্যাভ ফিউয়ার ডিলেজ, আপনার যাত্রাতে বিলম্ব কম হবে। অনেকে একটু কনফিউজ করে ফেলে, যেমন আমিও শুরুতে প্রশ্নটা পড়তে যেয়ে ভাবতেছিলাম যে আনসার হবে ইউর জার্নি উইল টেক লঙ্গার, কারণ এখানে তো বলতেছে বিজি টাইমস অফ দ্য ডেটে বের হবো, কিন্তু এখানে যে আউটসাইডটা লেখা আছে এটা আমিও খেয়াল করি নাই শুরুতে। একটু প্রশ্ন পড়ার টাইমে খেয়াল রাখবে, যেমন এই কোয়েশ্চেনটা দেখে অনেকেই শুরুতে পুরোটা ভালোভাবে না পড়ে ইউর জার্নি উইল টেক লঙ্গার দিয়ে দিবে, এটা ভেবে যে বলছে যে বিজি টাইমে বের হলে কি হবে, কিন্তু এখানে বলছে আউটসাইড দ্য বিজি টাইমস। খেয়াল রাখবে, যে ভুলটা করছি সেটা আপনাদের বলে দিলাম। 62-তে যাই। হোয়াট ক্যান ইউ ডু টু রিডিউস এনভায়রনমেন্টাল ড্যামেজ কজড বাই ইউর ভেহিকেল? আপনার গাড়ির কারণে পরিবেশের যে ক্ষতি হয় সেটা কমাতে আপনি কি করতে পারেন? অ্যাভয়েড মেকিং আ লট অফ শর্ট জার্নিস, এটাই হবে আনসার। অনেক ছোট ভ্রমণ এড়িয়ে চলো। অনেকে আছে দেখবেন, বিশেষ করে অনেক রিচ ক্লাস পিপল যারা থাকে, মনে করেন যে বাসা থেকে 2 ব্লক সামনে যাবে, ঠিক আছে, 2 ব্লক সামনে একটা রেস্টুরেন্টে যাবে বা 2 ব্লক সামনে কোনো সুপার শপে যাবে, সেটার জন্য তারা গাড়ি নিয়ে যাচ্ছে। 2 ব্লক হেঁটে যেতে কতক্ষণ লাগে? সর্বোচ্চ 5 মিনিট, বা ধরলাম অনেক আসতে গেল 10 মিনিট। 2 রাস্তা পরে একটা দোকান, 2 রাস্তা পরে একটা সুপার শপ, সেটাতেও যাতে সে গাড়ি নিয়ে যায়। সেক্ষেত্রে কি হয়? শুধু শুধু গাড়িটার ইউজ হচ্ছে না, শুধু শুধু গাড়িটা থেকে এক্সস্ট এমিশন হচ্ছে, শুধু শুধু পরিবেশের দূষণ। এরকম ছোট ছোট জার্নি করা থেকে বিরত থাকতে হবে। 63,
অন আ ভেহিকেল হোয়াই ডুড ইউ ফাইন্ড আ ক্যাটালিক কনভার্টার? গাড়িতে আপনি কোথায় ক্যাটালিক কনভার্টার পাবেন? আমি গতকালকে বলে দিয়েছিলাম ক্যাটালিক কনভার্টারটা কি। সেটা হচ্ছে আপনার এক্সস্টের সাথে একটা সিস্টেম যেটা কালো ধোঁয়াটাকে সাদা ধোঁয়াতে পরিবর্তন করে। অর্থাৎ গাড়ি থেকে যে দূষিত ধোঁয়াটা বের হয় সেটাকে কিছুটা পরিমাণে পিউরিফাই করে বা বিশুদ্ধ করে, কিছুটা না বেশ অনেকটাই পিউরিফাই করে, যেন পরিবেশের ক্ষতি কম হয়, বায়ু দূষণ কম হয়। আনসার হবে অন দ্য এক্সস্ট সিস্টেম। 64-তে চলে যাই আমরা। হোয়াট মেক্স দ্য ভেহিকেল ইন দ্য পিকচার এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি? এটা গতকালকে আমরা পড়েছিলাম। ইটস পাওয়ার্ড বাই ইলেকট্রিসিটি, ট্রেন ইলেকট্রিসিটি দ্বারা পাওয়ার, তাই এটা হচ্ছে পরিবেশ বান্ধব, কোনো এক্সস্ট এমিশন বা কার্বন ডাইঅক্সাইড এমিশন হচ্ছে না। 65, হোয়াট ক্যান কজ এক্সেসিভ অর আনইভেন টায়ার ওয়্যার? অতিরিক্ত বা অশুভ টায়ার ক্ষয়ের কারণ কি হতে পারে? ঠিক আছে, আ ফল্টি গিয়ার বক্স, ত্রুটিপূর্ণ গিয়ার বক্স, আ ফল্টি এক্সস্ট সিস্টেম, আ ফল্টি ব্রেকিং সিস্টেম, নাকি আ ফল্টি ইলেকট্রিক্যাল সিস্টেম? আনসার হবে আ ফল্টি ব্রেকিং সিস্টেম। আপনার ব্রেকিং সিস্টেম যখন প্রপারলি কাজ করবে না, তখন আপনার চাকায় বিভিন্ন জায়গায় অসম এরকম দেখবেন যে ক্ষয় দেখা যাচ্ছে কোনো জায়গায় ক্ষয় আছে বেশি, কোনো জায়গায় কম, কোনো জায়গায় নাই। এটা ব্রেকিং সিস্টেমের ফল্ট হইলে এমন। 66-এ যাই আমরা। হাউ উড আন্ডার ইনফ্লেটেড টায়ার্স এফেক্ট ইউর ভেহিকেল? আন্ডার ইনফ্লেটেড মানে কি? গাড়িতে চাকাতে একটা টায়ার প্রেসার থাকা দরকার, ঠিক না? সেই প্রেসারের থেকে কম প্রেসারের টায়ার ইউজ করা। ফর এক্সাম্পল, আপনার গাড়িতে চাকাতে হাওয়া পুরাইতে হবে 70 PSI, ঠিক আছে, 70 PSI পরিমাণ চাপের, কিন্তু আপনি 60 PSI পরিমাণ চাপের হাওয়া ঢুকাইছেন। সেই ক্ষেত্রে কি আপনি গাড়ির চাকায় প্রয়োজনের থেকে কম হাওয়া দিচ্ছেন না? সেই ক্ষেত্রে কি হবে যদি এটা করেন আপনি? আনসার হবে দ্য ভেহিকেল স্টপিং ডিস্টেন্স উড ইনক্রিজ। গাড়ি থামার দূরত্ব বৃদ্ধি পাবে। গাড়ির চাকা যখন আন্ডার ইনফ্লেটেড হবে তখন স্বাভাবিক দূরত্বের থেকে বেশি দূরত্বে থামবে না। স্বাভাবিক দূরত্ব যদি হতো 10 মিটার, আপনার থামতে লাগবে এখন 20 মিটার। 67-এ চলে যাই আমরা। হাউ ক্যান ইউ রিডিউস দ্য রিস্ক অফ ইউর ভেহিকেল বিং ব্রোকেন ইনটু অ্যাট নাইট? রাতে আপনার গাড়িতে যদি কেউ ব্রোকেন ইনটু, আপনার গাড়ির জানালা ভেঙে বা লক খুলে যদি কেউ কিছু নিয়ে না যেতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনার কি করা উচিত? কিভাবে গাড়িটা রাখা উচিত? আনসার হবে লিভ ইট ইন আ ওয়েল লিট এরিয়া। একটা ভালো আলোকিত স্থানে গাড়ি রাখবেন, যেখানের মধ্যে স্ট্রিট ল্যাম্পস আছে বা আশপাশে শপ টপ আছে, যেখানে আলোটা গাড়ির উপরে পড়বে, দূর থেকে আপনি গাড়ি দেখতে পারবেন এরকম। 68-এ যাই আমরা। হাউ মাচ মোর ফুয়েল উইল ইউ ইউজ বাই ড্রাইভিং এট 70 miles per hour কম্পেয়ার টু ড্রাইভিং এট 50 miles per hour? 50 মাইল প্রতি ঘন্টা গতিতে গাড়ি চালানোর তুলনায় আপনি যদি 70 মাইল/আওয়ার গতিতে গাড়ি চালান, সেক্ষেত্রে আপনার কত বেশি পরিমাণ জ্বালানি খরচ হবে? এটা একটা মুখস্থ প্রশ্ন, ঠিক আছে, এই প্রশ্নটা ট্রিকি। আনসার হবে অ্যাবাউট 15%, প্রায় 15%। অর্থাৎ আপনি 50 স্পিডে গাড়ি চালালে যতটুক খরচ হইতো ফুয়েল, 70-তে খরচ হবে 15% বেশি। এক্সাম্পল কিভাবে দিতে পারি? মনে করেন যে আপনি 100 টাকার ফুয়েল ভরছেন, 50 মাইল/আওয়ার আপনি চালাচ্ছেন, ঠিক আছে, হ্যাঁ। এখন আপনি 100 টাকার ফুয়েলে যতটুক যাইতে পারবেন, 70 মাইল/আওয়ারে কিন্তু ওটুক যাইতে পারবেন, ঠিক আছে। আপনার দেখা যাবে 115 টাকার ফুয়েল লাগবে, ঠিক আছে, কারণ 15% বেশি ইউজ হবে। 69-এ যাই আমরা। হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ লিভ ইউর কার আনঅ্যাটেন্ডেড ফর আ ফিউ মিনিটস? আপনার গাড়িটি যদি কয়েক মিনিটের জন্য আপনি আনঅ্যাটেন্ডেড রাখেন, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? সুইচ দ্য ইঞ্জিন অফ বাট লিভ দ্য কি ইন। ইঞ্জিন বন্ধ করুন কিন্তু চাবিটা গাড়ির ভিতরে রেখে দিন। লক ইট অ্যান্ড রিমুভ দ্য কি। গাড়ি লক করবেন এবং চাবিটা বের করে নিজের কাছে রাখবেন। পার্ক নিয়ার ট্রাফিক ওয়ার্ডেন। ট্রাফিক ওয়ার্ডেনের কাছে গাড়ি পার্ক করবেন, নাকি লিভ দ্য ইঞ্জিন রানিং, গাড়ির ইঞ্জিন চালু রাখবেন? অবশ্যই আপনি গাড়ির কাছে আনএটেন্ডেড, অর্থাৎ গাড়ির কাছে বেশ কিছুক্ষণ থাকবেন না, অবশ্যই আপনি লক করে চলে যাবেন গাড়ির চাবি নিয়ে। 70-তে আসছি। ওয়েন শুড ইউ চেক দ্য ইঞ্জিন অয়েল লেভেল? কখন গাড়ির ইঞ্জিন অয়েলের লেভেল আপনার চেক করতে হবে? ওয়েন দ্য ইঞ্জিন ইজ হট। ইঞ্জিন গরম হয়ে গেল। ইঞ্জিন যদি গরম হয়ে যায়, সবার আগে রেডিয়েটর চেক করতে হবে, ঠিক আছে, যে রেডিয়েটারে পানি আছে নাকি। তারপরে চেক করতে হয় যে রেডিয়েটারের যে ফ্যান, ওটা ঠিকভাবে ঘুরতেছে নাকি, ইঞ্জিন ঠান্ডা করার জন্য, ঠিক আছে। তাই ইঞ্জিন গরম হলে সেটা হবে না। এভরি টাইম ইউ ড্রাইভ দ্য কার, যখন আপনি গাড়ি ড্রাইভ করবেন তখন, নাকি বিফোর আ লং জার্নি, নাকি আর্লি ইন দ্য মর্নিং? আনসার হবে বিফোর আ লং জার্নি। দীর্ঘ কোনো যাত্রা যাওয়ার আগে অবশ্যই গাড়ি ইঞ্জিন অয়েল কেন, সব ধরনের কিছু চেক করবেন। রেডিয়েটারে পানি ঠিক আছে নাকি, ব্রেক ফ্লুইড ঠিক আছে নাকি, আপনার টায়ার প্রেশার ঠিক আছে নাকি, আপনার ব্রেকিং সিস্টেম ঠিকভাবে কাজ করতেছে নাকি। অলওয়েজ লং জার্নিতে যাওয়ার আগে সবই চেক করতে হবে আপনার। 71-এ আসি আমরা।
হোয়াট উইল রিডিউস ফুয়েল কনজাম্পশন? জ্বালানি খরচ কমাবে কি এখানের মধ্যে? চারটা অপশনের মধ্যে আলহামদুলিল্লাহ, এই চারটা অপশনের মধ্যে কোনটা আপনার জ্বালানি খরচ কমাবে? স্টেইং ইন লোয়ার গিয়ার্স, কম গিয়ারে গাড়ি চালালে, অ্যাক্সিলারেটিং র্যাপিডলি, দ্রুত গতিতে গতি বাড়ালে, লেট অ্যান্ড হেভি ব্রেকিং, দেরিতে এবং ভারী ব্রেকিং করলে, নাকি ড্রাইভিং মোর স্লোলি, আলো ধীরে গাড়ি চালানো হলে? আনসার কি হবে? ড্রাইভিং মোর স্লোলি। আপনি গাড়ি যখন ধীরে চালাবেন তখন আপনার ফুয়েলও কম দিচ্ছে। 72 তে যাই। হোয়াটস মোস্ট লাইকলি টু ওয়েস্ট ফুয়েল? জ্বালানি অপচয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি চারটার মধ্যে কোনটার জন্য? ঠিক আছে, আনসার হবে আন্ডার ইনফ্লেটেড টায়ার্স। আন্ডার ইনফ্লেটেড টায়ার্স ইউজ করলে আপনার জ্বালানি ওয়েস্ট হবে শুধু শুধু। আর যতটুকু ডিস্টেন্স যাওয়ার কথা আপনি কম ডিস্টেন্স যাবেন আপনি আন্ডার ইনফ্লেটেড টায়ারের জন্য। আন্ডার ইনফ্লেটেড টায়ার একটু আগে আমি বুঝিয়েছি আপনাদের। 73 তে আসি। Why do MOT tests include an exhaust emission test? MOT পরীক্ষায় কেন একটি এক্সস্ট এমিশন টেস্ট করা হয়? আনসার কি হবে? এক্সস্ট এমিশন টেস্ট কিসের জন্য করা হয়? আপনার গাড়ি থেকে অতিরিক্ত পরিমাণে ধোঁয়া বেরোইতেছে না তো, যেটার জন্য পরিবেশের দূষণ হচ্ছে, সেটাই তো নিশ্চিত করা, তাই না? তাই আনসার হবে টু হেল্প প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট এগেইনস্ট পলিউশন, পরিবেশ দূষণের বিরুদ্ধে সাহায্য করার জন্য। 74 এ আসি আমরা। When may a passenger travel in a car without wearing a seat belt? কখন একজন যাত্রী সিট বেল্ট না পরিধান করে গাড়িতে ভ্রমণ করতে পারবে? When they are sitting in the rear seat, যখন তারা পিছনের সিটে বসতেছে? অবশ্যই না। When they are under 14 years old, যখন তাদের বয়স 14 বছরের নিচে, তখন সিট বেল্ট না পরলে চাইল্ড রিস্ট্রেন্ট ইউজ করতে হবে, আমরা জানি। When they are under 1.5 meters, 1.5 মিটারের কম হলে হাইট, সেটা অবশ্যই সঠিক না। When they are exempt for medical reasons, যখন চিকিৎসাগত কারণ থাকবে। কোন? আনসার হবে when they are exempt for medical reason। কোনো মেডিকেল রিজনের জন্য যদি সিট বেল্ট পড়তে না করা হয় সেটাই হবে আনসার। ঠিক আছে, এছাড়া কোনো কারণ নেই সিট বেল্ট না পরার। 75. What's the safest thing to do if you have to leave valuables in your car? আপনার গাড়িতে যদি আপনার মূল্যবান জিনিসপত্র রেখেই যাইতে হয় তাহলে সবচেয়ে সেফেস্ট ওয়ে কোনটা হবে? আনসার গুলো দেখি আমরা। পুট দ্যাম ইন এ ক্যারিয়ার ব্যাগ, একটা ক্যারিয়ার ব্যাগে রাখবেন। লক দেম আউট অফ সাইট, দৃষ্টির যে বাইরে, মানে আউট অফ সাইট মানে কি? কেউ যেন বাইরে থেকে দেখতে না পারে তাই এভাবে রাখবেন, ঠিক আছে, মানে দৃষ্টির অগোচরে। পার্ক নিয়ার স্কুল এন্ট্রেন্স নাকি পার্ক নিয়ার বাস স্টপ? এগুলো কোনোটাই হবে না, আনসার হবে লক দেম আউট অফ সাইট, দৃষ্টির অগোচরে রাখতে হবে। অবশ্যই আপনি যদি কোনো ভ্যালুয়েবল জিনিস গাড়িতে রাখেন আপনি সিটের উপরে ফালাই দিয়ে যাবেন, সেটা আপনার গাড়ির যে ড্যাশবোর্ডের মধ্যে যে ইয়া থাকে সেটার মধ্যে রেখে যেতে পারেন, ঠিক আছে, বা কোনো ক্যাবিনেট থাকলে সেটাই রেখে যাবেন। গাড়ির সেন্টার কনসোলে রেখে যাবেন, সেন্টার কনসোলে তো এখন জায়গা থাকে, সেন্টার কনসোলের ভিতরে রেখে যাবেন যেন কেউ দেখতে না পারে বাইরে থেকে, কারণ ভিতরে মূল্যবান জিনিস দেখলেই চোর গাড়ি ভেঙে নিতে চাবে সেটা। 76. Why have red routes been introduced in major cities? কেন প্রধান শহরগুলোতে লাল রুট চালু করা হয়েছে? রেড রুট কি আপনাদের একটা ছবি দেখাতে পারলে ভালো হইতো। আপনাদের একটা ছবি বের করে দেখি, দেখাই রেড রুটস কি, ছবি দিয়ে দেখে আপনাদেরকে। এই যে দেখেন এগুলো হচ্ছে রেড রুটস। ছবিটার মধ্যে দেখেন এই যে রাস্তার দুই সাইডে ডাবল রেড লাইন, ঠিক আছে, এটা হচ্ছে রেড রুটস। ঠিক আছে, এইরকম দুই সাইডে যদি ডাবল রেড লাইন দেখেন তার মানে এটা হচ্ছে রেড রুট। রেড রুটের কাজ কি সেটা আমি এখন কোয়েশ্চেনে ব্যাক যে আবার আপনাদেরকে বলছি। রেড রুটের কাজই হচ্ছে টু হেল্প দ্য ট্রাফিক ফ্লো, ঠিক আছে, যানজট নিরসনে সহায়তা করে। রেড রুটের মধ্যে নির্দিষ্ট স্পিড লিমিট দেওয়া থাকে, কিভাবে চলতে হবে সব লিমিট দেওয়া থাকে, ঠিক আছে। যানজট নিরসন কমানোর জন্যই রেড রুট ইউজ করা হয়, টু হেল্প দ্য ট্রাফিক ফ্লো। 77 এ যে আমরা, হোয়াটস মোস্ট লাইকলি টু ইনক্রিজ ফুয়েল কনজাম্পশন? এটা আমরা একটু আগে পড়েছি, ঠিক আছে, আনসার হবে হার্শ ব্রেকিং এন্ড অ্যাক্সেলারেটিং। 78 এ চলে যাই আমরা। What's the most important reason for having a properly adjusted head restraint? একটা properly adjusted head restraint কেন গুরুত্বপূর্ণ?
সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটা কি হইতে পারে, কেন আপনি একটা ভালো প্রপারলি অ্যাডজাস্টেড হেড রেস্টুরেন্ট ইউজ করবেন টু হেল্প ইউ অ্যাভয়েড নেক ইনজুরি। হেড রেস্টুরেন্ট যত ওয়েল অ্যাডজাস্টেড হবে, কোনো সংঘর্ষ বা দুর্ঘটনার ক্ষেত্রে আপনার নেকটা ততটাই কম ইনজুরি সাফার করবে। ঠিক আছে, হেড রেস্টুরেন্টের কাজ কি? আপনার নেকটা, আপনার যে মাথাটা সেটাকে সোজা করে ধরে রাখা, ঠিক না? তো যখন অ্যাক্সিডেন্ট হবে সেই ক্ষেত্রে আপনার ঘাড়ে কোনো ইনজুরি হওয়া থেকে হেল্প করবে, টু হেল্প ইউ অ্যাভয়েড নেক ইনজুরি, ঘাড়ে আঘাত পাওয়া এড়াতে। 79, when will your vehicle use more fuel? আপনার গাড়ি কখন বেশি জ্বালানি খরচ করবে? এটা একটু আগে আমরা পড়েছি, when its tires are under inflated। গাড়ির টায়ার যদি আন্ডার ইনফ্লেটেড হয়, জ্বালানি বেশি খরচ করবে, জ্বালানি ওয়েস্ট করবে, গাড়ির ব্রেকিং ডিস্টেন্স বেড়ে যাবে। সবখানেই নেগেটিভ, ভালো কোনো দিক। ভালো দিক আছে, কিছু কিছু ক্ষেত্রে গাড়ির চাকা মানে আন্ডার ইনফ্লেট করলে কাজে দেয়, কিন্তু সেটা কোন স্পেসিফিক টাইম এটা বুঝে নিতে হবে। মাঝে মাঝে কিছু অফরোড রাস্তা থাকে যেগুলোতে গাড়ির চাকা আন্ডার ইনফ্লেট করে যাইতে হয় যেন সহজে পার করতে পারে, কিন্তু এটা আমাদের ইয়ার বাইরে, এটা আলাদা জিনিস। 80, হোয়াট ক্যান ইউ অ্যাচিভ ইফ ইউ ড্রাইভ স্মুথলি? আপনি যদি স্মুথলি গাড়ি ড্রাইভ করেন, স্মুথলি গাড়ি ড্রাইভ বলতে কি বোঝায়? মনে করেন আপনি 50-তে গাড়ি চালাচ্ছেন, 50-তেই চালাচ্ছেন, একতালে গাড়ি চালাচ্ছেন, ঠিক আছে, গাড়ির গতি বেশি পরিবর্তন করতেছেন না, বাড়াচ্ছেন না, কমাচ্ছেন না, আপনি একটা তালে একটা ফ্লোতে গাড়ি চালাচ্ছেন। সেক্ষেত্রে আপনার গাড়ির যে জ্বালানি খরচ সেটা 15% পর্যন্ত কমতে পারে, থেকে বেশিও কমতে পারে। রিডাকশন ইন ফুয়েল কনজাম্পশন বাই অ্যাবাউট 15%, জ্বালানি খরচ প্রায় 15% হ্রাস পাবে। 81 যে আমরা, হোয়াট ডাজ ইকো সেফ ড্রাইভিং অ্যাচিভ? পরিবেশ বান্ধব গাড়ি চালানোর মাধ্যমে কি অর্জন হয়? ইকো সেফ মানে হচ্ছে পরিবেশ বান্ধব, আবার একই এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, ইকো সেফ, ইকো ফ্রেন্ডলি, এই সবই একই জিনিস, পরিবেশ বান্ধব। ঠিক আছে, ইমপ্রুভড রোড সেফটি। ঠিক আছে, এখানের মধ্যে হ্যাঁ ঠিক আছে, ইমপ্রুভড রোড সেফটি হবে, উন্নত সড়ক নিরাপত্তা, যদি এখানের মধ্যে অপশনটা হওয়া উচিত না। এখানের মধ্যে ইমপ্রুভ রোড সেফটিও হয়, বাট আর একটু বেটার হইতো যদি ডিক্রিজেস এক্সস্ট এমিশন হইতো, তাহলে আরো বেটার একটা আনসার হতো, বাট ইমপ্রুভ রোড সেফটিও হয় আনসার। 82-তে আসি আমরা, হোয়াট শুড ইউ ডু ওয়েন লিভিং ইউর ভেহিকেল পার্কড অ্যান্ড আনঅ্যাটেন্ডেড? এটা আমরা একটু আগে পড়েছি, লক ইট অ্যান্ড রিমুভ দ্য কি। গাড়ি যদি আপনি আনঅ্যাটেন্ডেড রাখেন কিছু সময়ের জন্য, গাড়ি লক করে চাবি রিমুভ করে নিয়ে যাবেন সাথে। 83, ওয়েন আর ইউ নট অ্যালাউড টু সাউন্ড ইউর ভেহিকেলস হর্ন? কখন আপনি আপনার গাড়ির হর্ন বাজানোর অনুমতি নেই বা কখন আপনি আপনার গাড়ির হর্ন বাজাতে পারবেন না? সেটা হবে বিটুইন 11:30 PM and 7 AM ইন আ বিল্ট আপ এরিয়া। বিল্ট আপ এরিয়া বলতে কি, যে সকল জায়গায় আবাসিক এলাকাগুলো, ঠিক আছে, অনেক মানুষজন থাকে, এই সকল জায়গায় রাতের 11:30 থেকে সকাল 7টা অব্দি আপনি হর্ন ব্যবহার করতে পারবেন না। পারবেন না বলতে যে এই না যে কোন ইমার্জেন্সিতে ব্যবহার করবেন না, কোন ইমার্জেন্সিতে পড়ে গেলে আপনার সামনে হুট করে কেউ এসে পড়লো, হর্ন দিতে হবে আপনার, অবশ্যই দিবেন। ঠিক আছে, বাট এটা হচ্ছে গিয়ে না ইউজ করাটা ভালো, ফালতু কোনো কারণে ইউজ করবেন না আর কি, যে মন চাইলে ইউজ করলাম না, কোনো লেজিট রিজন থাকলে অবশ্যই আপনি ইউজ করবেন। 84, এটা আমরা জানি, মিনিমাম ডেপথ অফ ট্রেড ফর কার টায়ার্স 1.6 মিলিমিটার। এই নিয়ে প্রশ্নটা আমরা 4বার সলভ করলাম। 85-এ আসি আমরা, দ্য ফ্লুইড লেভেল ইন ইউর ব্যাটারি ইজ লো, হোয়াট ফ্লুইড শুড ইউ ইউজ টু টপ ইট আপ? একটু আগে আমরা এটা গতকালকে আমরা করেছি, আনসার হবে ডিস্টিল ওয়াটার। ফ্লুইড যদি ব্যাটারিতে যদি পানি কম থাকে তাহলে শুধুমাত্র ডিস্টিল ওয়াটার ইউজ করে। 86-এ আসি আমরা, অলসো আমাদের আজকের এটা লাস্ট কোয়েশ্চেন, মানে এই ইয়াটার টপিকটার। ইফ ইউ আর ইনভলভড ইন আ কলিশন, হোয়াট উইল রিডিউস দ্য রিস্ক অফ নেক ইনজুরি? আপনি যদি কোনো সংঘর্ষের সাথে জড়িত থাকেন সেক্ষেত্রে আপনার ঘাড়ের যে ইনজুরি সেটা কোন জিনিসটা কমাতে সাহায্য করবে? একটু আগে আমরা পড়ে আসছি, প্রপারলি অ্যাডজাস্টেড হেড রেস্ট্রেন্ট। একটা প্রপার হেড রেস্ট্রেন্ট আপনার যে নেকের ইনজুরি সেটা অ্যাভয়েড করতে বা কম করতে আপনাকে হেল্প করে। আচ্ছা, এই টপিকটা থেকে কারো কোনো প্রশ্ন আছে সেফটি অ্যান্ড ইউর ভেহিকেল থেকে? কারণ আমাদের কিন্তু এই টপিকটা আজকে শেষ, যত সময় আছে আমি একটু নতুন টপিকে, তাহলে সেফটি মার্জিনে চলে যাচ্ছি আমি আজকে আমাদের নতুন টপিক। চেষ্টা করবো আজকে সেফটি মার্জিন শেষ করে দেওয়ার। আচ্ছা, আমরা এখন চলে গিয়েছি তাহলে কারিকুলামের কোন টপিকটাতে? 3 নম্বর টপিকটাতে, সেফটি মার্জিনস। সেফটি মার্জিন শেষ করার পরে কিন্তু আমাদের জাস্ট একটা টপিক বাকি থাকে, ঠিক আছে, রোড অ্যান্ড ট্রাফিক সাইন্স। রোড অ্যান্ড ট্রাফিক সাইন্স আমি লেসন প্লাস এমসিকিউ দুটো একসাথে করাবো, তাই এটা সবার শেষের জন্য রাখছি, অলসো সবচেয়ে বড় টপিক এটা।
অ্যান্ড এই রোড অ্যান্ড ট্রাফিক সাইন্স থেকে কোয়েশ্চেনও বেশি আসে, কারণ এত রোড সাইন, এত ট্রাফিক সাইন, আপনারা পাগল হয়ে যাবেন দেখতে দেখতে। কখনো যদি সময় পান, এই যে রোড সাইন, ঠিক আছে, এই 60টা একটু দেখার চেষ্টা করবেন, আপনার মাথা গরম হয়ে যাবে, এত পরিমাণে সাইন, এত পরিমাণে সাইন। তা আমি ভাবছি আপনাদেরকে রোড সাইন এভাবে না পড়ে, এখানে মক টেস্ট যে 11টা আছে, ঠিক আছে, 10টা অ্যাকচুয়ালি, একটা তো ভিডিও, এই 10টা মক টেস্ট আপনাদেরকে প্রতিদিন করাবো। ঠিক আছে, আপনাদেরকে দেখা যাবে যে একটা নিজে করায় দেবো, দুইটা নিজে করায় দেবো, একটা হোমওয়ার্ক দিয়ে দিবে, এভাবে তাহলে আপনাদের সুবিধা হবে, মানে এতগুলো আপনারা মুখস্থ করতে পারবেন না, কোয়েশ্চেন সলভ করে ইজি হবে আপনাদের জন্য। সেফটি মার্জিনে চলে আসি আমরা। Why should you keep well to the left as you approach a right bend? ছবিটার মধ্যে দেখতেছেন সামনে একটা ডান দিকে বাঁক আছে। জিজ্ঞেস করেছে ডান দিকে মোড় নেওয়ার সময় কেন আপনার গাড়িটা বাম দিকে রাখা উচিত। আপনি একটা ডানে সরু একটা রাস্তায় ঢুকবেন, একটা ডানে মোড় নেবেন, ঠিক না, কেন আপনার বামে থাকা উচিত? আনসার হবে টু ইমপ্রুভ ইউর ভিউ অফ দ্য রোড। সামনে কি হচ্ছে সেটা ভালোভাবে বোঝার জন্যই তো আপনি গাড়িটা একটু বামে চাপাচ্ছেন, এরপরে বাঁকটা নিচ্ছেন, তাই না? এটাই হবে আনসার। 2 নম্বরে চলে যাই আমরা। You are driving along a country road. You see this sign. What should you do after dealing safely with the hazard? আপনি একটা গ্রামের রাস্তায় গাড়ি চালাচ্ছেন এবং আপনি এই সাইনবোর্ডটা দেখতে পারলেন, ঠিক আছে, এটা পার করে যাওয়ার পরে আপনার কি চেক করা উচিত? এই যে ফোর্থ সাইনটা, ঠিক আছে, এটা কিন্তু আমরা এর আগেও দেখেছি যে আনইভেন সারফেস বা স্লিপারি রোড এসব জায়গায় হচ্ছে, বা রাস্তা পানি জমা এরকম জায়গায় হচ্ছে ফোর্থ সাইনটা দেওয়া থাকে। তখন কি আনসার হবে টেস্ট ইউর ব্রেকস, কারণ এই সকল পানিওয়ালা রাস্তা দিয়ে যখন আপনি গাড়ি চালায় যাবেন তখন আপনার ব্রেকের ওখানে কিন্তু পানি ঢুকতে পারে, সেক্ষেত্রে আপনার ব্রেক অনেক সময় এমন হতে পারে যে প্রপারলি কাজ করবে না বা কম কাজ করবে। সেক্ষেত্রে অবশ্যই এই সাইন পার করে যাওয়ার পরে আপনি আপনার ব্রেক টেস্ট করবেন। ব্রেক টেস্ট কিভাবে করবেন? আস্তে আস্তে ব্রেক পাম্প করবেন, অর্থাৎ ব্রেকে আস্তে আস্তে পাড়া দিবেন এবং দেখবেন যে আপনার ব্রেক ঠিকভাবে কাজ করতেছে নাকি। 3 নম্বরে যাই আমরা। What does it mean if the electronic stability control indicator light comes on briefly while you are driving? এই যে এটা হচ্ছে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল ইন্ডিকেটরের লাইট। এটা যদি গাড়ি চালানোর টাইমে হঠাৎ করে জ্বলে ওঠে, সেটার দ্বারা কি বোঝানো হবে? এটা জ্বলে উঠছে মানে কি? এটা অ্যাক্টিভেট হয়েছে। স্বাভাবিক, কোনো কিছু জ্বলে উঠছে মানে কি অ্যাক্টিভেট হয়েছে। ফল্ট হইলে তো আলাদা হতো, তাই না? যখন এই লাইটটা জ্বলে উঠবে তার মানে আপনার ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল যেটা সেটা অন হয়ে গেছে। তাই এটা হচ্ছে আনসার, সিস্টেম হ্যাজ বিন অ্যাক্টিভেটেড। 4 নম্বরে চলে যাই আমরা। You are driving in a built-up area that has traffic calming measures. What should you do when you approach a road hump? এই জিনিসটা আমরা সলভ করেছি, তার একবার আমি করে দিচ্ছি। আপনি একটা বিল্ট-আপ এরিয়ায় গাড়ি চালাচ্ছেন যেখানে ট্রাফিক কামিং মেজার্স আছে। আপনি যদি একটা সামনে দেখেন স্পিড ব্রেক আছে, সেক্ষেত্রে আপনি কিভাবে স্পিড ব্রেকটা অ্যাপ্রোচ করবেন? ওয়েট ফর এনি পেডিস্ট্রিয়ানস টু ক্রস, কোনো পথচারী পার করতেছে নাকি সেটার জন্য অপেক্ষা করবেন। মুভ অ্যাক্রস টু দ্য লেফট হ্যান্ড সাইড অফ দ্য রোড, গাড়ি একদম আপনার লেনের বাম দিকে নিয়ে যাবেন। চেক ইউর মিরর অ্যান্ড স্লো ডাউন, আপনার গাড়ির যে মিরর থাকবে রিয়ার ভিউ মিরর সেটা দেখবেন এবং স্লো ডাউন করবেন। স্টপ অ্যান্ড চেক বোথ পেভমেন্টস, নাকি থামবেন এবং দুইটা ফুটপাথ চেক করবেন। আনসার হবে চেক ইউর মিরর অ্যান্ড স্লো ডাউন। গাড়ির গতি কি, সামনেটা রোড হাম্প অর্থাৎ স্পিড ব্রেকার, গাড়ির গতি আপনার কমাতে হবে। সেক্ষেত্রে অবশ্যই গতি কমানোর টাইম আপনি আপনার রিয়ার ভিউ মিররে দেখবেন আপনার পিছনে কি হচ্ছে, সেটা দেখে এরপরে আপনার গাড়ির গতি কমাবেন। 5 চলে যাই আমরা। হোয়াটস দ্য মেইন কজ অফ স্কিডিং? স্কিডিং এর মেইন কজ কি বা মেইন কারণ কি? স্কিডিং কি আমরা জানি গাড়ি পিছলায় যাওয়া। যখন বিশেষ করে বৃষ্টির টাইমে এটা অনেক হয় যে গাড়ি চলতেছে চলতেছে হুট করে গাড়ি পিছলায় গেছে, স্কিড করা শুরু করে। মেইন কজ হচ্ছে ড্রাইভার, যে গাড়ি চালাচ্ছে তারই দোষে স্কিডিং। 6 নম্বরে আসি আমরা। হাউ শুড ইউ ইউজ অ্যান্টি লক ব্রেকস ওয়েন ইউ নিড টু স্টপ ইন ইমার্জেন্সি? যদি কোনো ইমার্জেন্সিতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম অর্থাৎ এবিএস ইউজ করে থামতেই হয়, তো সেটা আপনি কিভাবে ইউজ করবেন? ঠিক আছে, এটা একটা মুখস্থ প্রশ্ন। আনসার হবে ব্রেক প্রম্পটলি অ্যান্ড ফার্মলি আনটিল ইউ হ্যাভ স্টপ। যতক্ষণ না আপনি থামছেন ততক্ষণ দ্রুত এবং দৃঢ়ভাবে ব্রেক করবেন। ঠিক আছে, জোরে ব্রেক করুন, কোনো আসতে না, একদম ইমার্জেন্সি থামতে হবে, একদম ব্রেকে পারা, জোরে পারা, আপনার এবিএস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে, গাড়ি থামায় দিবে। 7 নম্বর। What should you do when you park a car facing downhill? একটা গাড়ি যখন পার্ক করবেন এবং মনে করেন একটা ডাউনহিল মানে স্লোপে পার্কিং করতেছেন গাড়িটা, ঠিক আছে, সেক্ষেত্রে কিভাবে গাড়ি পার্কিং করে আপনাদেরকে মনে করে দিই আমি সবসময়, এটা একটা মুখস্থ প্রশ্ন। যখন আপনি গাড়ি ডাউনহিল পার্কিং করবেন, স্টিয়ারিং হুইলটা কার্ভ অর্থাৎ রাস্তার যে সীমাটা, ঠিক আছে, সেটার দিকে ঘুরায় রাখবেন। ঠিক আছে, টার্ন দ্য স্টিয়ারিং হুইল টুয়ার্ডস দ্য কার্ভ, স্টিয়ারিং হুইলটি কার্ভের দিকে ঘুরিয়ে রাখবেন। আবার যখন গাড়ি পার্কিং করবেন আপহিলে, ঠিক আছে, তখন এটার উল্টাটা হবে, টার্ন দ্য স্টিয়ারিং হুইল অ্যাওয়ে ফ্রম দ্য কার্ভ। ঠিক আছে, ডাউন হিলে পার্কিং করলে টুয়ার্ডস দ্য কার্ভ,
আপহিলে পার্কিং করলে অ্যাওয়ে ফ্রম দ্য কার্ভ। ঠিক আছে, এটা একটা জিনিস মনে রাখবেন আপনারা। 8 নম্বরে আসি, হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ আর ড্রাইভিং ইন স্নোই কন্ডিশনস? তুষারপাতের মধ্যে গাড়ি চালানোর সময় আপনার কি করা উচিত? ইউজ সাইড লাইটস অনলি, ব্রেক জেন্টলি ইন প্লেন্টি অফ টাইম, অনেক সময় ধরে আস্তে আস্তে ব্রেক করবেন। বি রেডি টু স্টিয়ার শার্পলি, দ্রুত গতিতে হঠাৎ করে স্টিয়ার শার্পলি অথবা হঠাৎ করে স্টিয়ারিং কাটার জন্য রেডি থাকবেন। ব্রেক ফার্মলি অ্যান্ড কুইকলি, দৃঢ়ভাবে দ্রুতভাবে ব্রেক করবেন। আনসার হবে ব্রেক জেন্টলি ইন প্লেন্টি অফ টাইম, অনেক সময় ধরে আস্তে আস্তে ব্রেক করবেন। কারণ তুষারপাতের মধ্যে রাস্তা পিছলা হয়ে যায়, আপনি হঠাৎ করে যদি ব্রেক করেন আপনার গাড়ি স্পিড করা শুরু করবে, তাই আস্তে আস্তে করে ব্রেক করতে হয়। 9-এ আসি, হাউ ক্যান ইউ ইউজ ইউর ভেহিকলস ইঞ্জিন এজ আ ব্রেক? আপনি আপনার গাড়ির ইঞ্জিন কিভাবে ব্রেক হিসাবে ইউজ করবেন? ঠিক আছে, আনসার হবে বাই চেঞ্জিং টু আ লোয়ার গিয়ার। আমরা ইঞ্জিন ব্রেকিং সম্পর্কে কিন্তু ইতিমধ্যেই জানছি। গাড়ির হায়ার গিয়ার থেকে যখন গাড়ি আপনি লোয়ার গিয়ারে নামাইতে থাকবেন আপনার গাড়ির গতি কমতে থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেকিং। ঠিক একইভাবে ইঞ্জিনকে ব্রেক করে ইউজ করবেন কিভাবে? বাই চেঞ্জিং টু আ লোয়ার গিয়ার, নিম্ন গিয়ারে পরিবর্তন করবেন। 10-এ আসি আমরা, হোয়াটস দ্য মেইন বেনিফিট অফ ড্রাইভিং আ 4-wheel ড্রাইভ ভেহিকেল? 4-wheel ড্রাইভ ভেহিকেল আপনারা চিনেন কি? যেটা যে গাড়ির 4 চাকায় ঘুরে, এরকম গাড়ি চালানোর সুবিধাটা কি? আনসার হবে ইমপ্রুভড গ্রিপ অন দ্য রোড। আপনার গাড়ি 4-wheel ড্রাইভ থাকলে আপনার চাকা রোডের উপরে অধিক পরিমাণে গ্রিপ পাবে। ঠিক আছে, রাস্তা উন্নত গ্রিপ পাবে, এটাই হবে আনসার। 11 নম্বরে আসি, হোয়াট উইল বি এফেক্টেড ইফ দ্য রোড সারফেস বিকামস সফট ইন ভেরি হট ওয়েদার? এই একটা জিনিস, যখন অনেক বেশি পরিমাণে গরম পড়ে তখন কিন্তু রোড সারফেস সফট হয়ে যায়। আমরা কিন্তু জানি এই যে পিচ ঢালাই এগুলো দিয়ে রোড গুলো তৈরি করা হয়, অনেক যখন গরম পড়ে তখন গরমের থেকে এই পিচ গুলা, এই যে পিচ ঢালাই এগুলো কিন্তু প্রসারিত হয়, প্রসারিত হয়ে সফট হয়ে যায়। তো এখানে যখন সফট হয়ে যাবে তখন কি এফেক্টেড হবে? আনসার হচ্ছে দ্য টায়ার গ্রিপ। টায়ারই তো রাস্তার সাথে সংযোগ করতেছে, এটাই যদি সফট হয়ে যায় তাহলে এফেক্টেড কি হবে, কি প্রভাবিত হবে? আপনার টায়ারই প্রভাবিত হবে। 12 নম্বরে যাই, ইউ আর ফলোইং দ্য ভেহিকেলস ইন, ইউ আর ফলোইং আদার ভেহিকেলস ইন ফগ, ইউ হ্যাভ ইউর হেডলাইটস অন ডিপ উইন্ড, হোয়াট এলস ক্যান ইউ ডু টু রিডিউস দ্য চান্সেস অফ বিং ইন আ কলিশন? কুয়াশার মধ্যে আপনি একটা অন্য যানবাহনের পিছনে গাড়ি চালাচ্ছেন, আপনার হেডলাইট ডিপটে আছে, আর কি করতে পারেন আপনি সংঘর্ষের সম্ভাবনা কমানোর জন্য? অলরেডি 2টা কাজ আপনি করতেছেন। কুয়াশা গাড়ি চালাচ্ছেন, একটা গাড়িকে অনুসরণ করতেছেন আপনি, একটা গাড়ির পিছনে আপনি টিপ হেডলাইট ইউজ করতেছেন কুয়াশার মধ্যে, আর কি করতে পারেন আপনি সংঘর্ষ কমানোর জন্য? আনসার হবে কিপ আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য ভেহিকেল ইন ফ্রন্ট, সামনে গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা, এটাই। 13 নম্বরে যাই আমরা, ইউ আর ড্রাইভিং অন এন ওপেন রোড ইন ড্রাই ওয়েদার, হোয়াট ডিস্টেন্স শুড ইউ কিপ ফ্রম দ্য ভেহিকেল ইন ফ্রন্ট? এটা আপনারা জানেন 2 সেকেন্ড টাইম গ্যাপ, 2 সেকেন্ড সময়ের ব্যবধান রাখতে হবে সামনে গাড়ির সাথে নর্মাল ডেতে। বৃষ্টির মধ্যে 4 সেকেন্ড, স্নোই কন্ডিশন এটা 10 গুণ হয়ে যায়। 14তে চলে যাই, where is your vehicle most likely to be affected by side winds? সাইড উইন্ডস দ্বারা আপনার গাড়ি কোথায় সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে? সাইড উইন্ডস কি আমরা এতদিনে সেটা শিখে গেছি, হঠাৎ করে দমকা হাওয়া যেটা, সেটাই সাইড উইন্ডস। এটা হবে অন এন ওপেন স্ট্রেচ অফ রোড, খোলা রাস্তায়। ঠিক আছে, অনেক খোলা যদি রাস্তা থাকে সেক্ষেত্রে হুট করে আপনি সাইড উইন্ডের শিকার হইতে পারেন। এছাড়া কোনো ব্রিজের নিচে সাইড উইন্ডের শিকার হতে পারেন, বা কোনো সরু রাস্তায় হইতে পারে এগুলা। ঠিক আছে, আনসার হচ্ছে এটা। 15তে যাই আমরা, you are traveling on the motorway, how can you lower the risk of a collision when the vehicle behind is following too closely? এটা আপনারা জানেন, আমি ফার্স্ট এক্সামে কিন্তু দিয়েছিলাম, increase your distance from the vehicle in front। আপনাকে যদি কোনো গাড়ি মোটরওয়ে হোক বা যেখানেই হোক অনেক বেশি ক্লোজলি ফলো করে, আপনি নিজ দায়িত্বে সামনের গাড়ির সাথে আপনার ভেহিকেল ডিস্টেন্সটা বাড়ায় নেবেন। ঠিক আছে, আপনার সামনের গাড়ি যেটা থাকবে। 16 নম্বরে যাই আমরা, how can you avoid wheel spin when you are driving on an icy road? wheel spin তো আপনারা জানেন, গাড়ির চাকা যখন গ্রিপ পায় না রোডের উপরে তখন এক জায়গায় ঘুরতে থাকে, সেটা হচ্ছে হুইল স্পিন। তো জিজ্ঞেস করা হয়েছে আইসি রোডে আপনি কিভাবে হুইল স্পিন অ্যাভয়েড করতে পারেন? অপশনগুলো দেখি, ইউজ দ্য পার্কিং ব্রেক ইফ দ্য হুইল স্টার্ট টু স্লিপ, গাড়ির চাকা পিছলানো শুরু করলেই পার্কিং ব্রেক ইউজ করবেন। ড্রাইভ এট স্লো স্পিড ইন দ্য হাইয়েস্ট গিয়ার পসিবল, সবচেয়ে বেশি গিয়ারে কম গতিতে গাড়ি চালাবেন। ব্রেক জেন্টলি এন্ড রিপিটেডলি, আস্তে আস্তে জেন্টলি এবং রিপিটেডলি ব্রেক করবেন। নাকি ড্রাইভ ইন আ লোয়ার গিয়ার এট অল টাইমস, নিম্ন গিয়ারে গাড়ি চালাবেন সবসময়। আপনার হচ্ছে হাইয়েস্ট গিয়ার স্লো স্পিড, এটা মনে রাখবেন। আপনি যদি চান যে আপনার গাড়ির চাকা সর্বোচ্চ পরিমাণে গ্রিপ পাক রোডের সাথে, বেস্ট ওয়ে টু ড্রাইভ ইজ হাইয়েস্ট গিয়ার আর লোয়েস্ট স্পিড, সবচেয়ে হাই গিয়ারে স্লো স্পিডে গাড়ি চালান। 17তে যাই আমরা, হোয়াট শুড ইউ ডু বিফোর স্টার্টিং আ জার্নি ইন foggy weather? এটা আমরা এর আগে সলভ করেছি। কুয়াশাচ্ছন্ন সময়ে জার্নি শুরু করার আগে কি করা উচিত? অ্যালাউ মোর টাইম। কুয়াশা হোক, রেইন হোক, তুষারপাত হোক, সবগুলোতে একই অ্যান্সার, অ্যালাউ মোর টাইম।
You are driving along a wet road. How can you tell if your vehicle's tires are losing their grip on the surface? আপনি একটা ভেজা রাস্তায় গাড়ি চালাচ্ছেন, আপনার গাড়ির টায়ার গুলো গ্রিপ হারানো শুরু করছে, ঠিক আছে? সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন? গ্রিপ হারানো মানে তো বুঝতেছেন আপনি যে গাড়ির চাকা যে পরিমাণে গ্রিপ থাকা উচিত সে পরিমাণে পাচ্ছে না, হয়তো বা একটু পিছলাচ্ছে বা এরকম হুইল স্পিন হচ্ছে, আপনি নিজেই টের পাবেন। তো সেটা আপনি কিভাবে বলতে পারবেন? আনসার হচ্ছে দ্য স্টিয়ারিং হুইল ফিল ভেরি লাইট। আপনার স্টিয়ারিংটা খুবই লাইট ফিল হবে, খুবই হালকা মনে হবে, দেখা যাবে যে একটু ঘুরাইলেই ঘুরে যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু কোনো ভালো লক্ষণ না। অনেকে ভাবে যে আল্লাহ একটু ঘুরেছি ঘুরে যাচ্ছে আমার গাড়ি, খুব ভালো। এটা কিন্তু না, ঠিক আছে? এর মানে কি, দ্য স্টিয়ারিং হুইল ফিল ভেরি ভেরি লাইট। 19-এ যাই আমরা। What should you do when you are using a contraflow system? Contraflow system ব্যবহার করার সময় আপনার কি করা উচিত? আনসার হবে চুজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট লেন ইন গুড টাইম। সঠিক সময়ের মধ্যে একটা অ্যাপ্রোপ্রিয়েট লেন চুজ করা, ঠিক আছে? কারণ আপনি কন্ট্রাফ্লো, হিতের বিপরীতে যাচ্ছেন আপনি, ঠিক না? কন্ট্রাফ্লো সিস্টেমে তো অবশ্যই সময় থাকতে আপনার প্রপার লাইন বা একটা অ্যাপ্রোপ্রিয়েট লাইন চুজ করা উচিত, না হলে অ্যাক্সিডেন্ট হতে পারে। 20-তে যাই আমরা। Why should you allow extra room while overtaking a motorcyclist on a windy day? এটা আপনারা এর আগে মুখস্থ করেছেন, the rider may be blown in front of you। 21-এ যাই আমরা। What should you do when you're overtaking a motorcyclist on a windy day? এটা আপনারা জানেন, pass widely বা leave plenty of room, একই আনসার। 22-এ যাই আমরা। You're driving in freezing conditions. What should you do as you approach a sharp bend? আপনি ঠান্ডার মধ্যে গাড়ি চালাচ্ছেন, আপনার কি করা উচিত যদি সামনে হঠাৎ করে একটা শার্প পেন অর্থাৎ অনেক বড় একটা মোড় এসে পড়লো আপনার এখানে? আনসার হবে স্লো ডাউন জেন্টলি। জি সরি ভাইয়া, আচ্ছা, কন্ট্রাফ্লো এটা কি বিপরীতে আর কি? শব্দটার অর্থ পারফেক্টলি আসলে কি বোঝায় বাংলাটা? কন্ট্রাফ্লো সিস্টেমকে মনে করেন যে ওয়ান ওয়ে স্ট্রিটে দেখবেন কন্ট্রাফ্লো বাস সিস্টেম থাকে, ঠিক আছে? যে সকল ওয়ান ওয়ে স্ট্রিটে থাকবে, মনে করেন আপনার গাড়ি যাচ্ছে একদিকে কিন্তু কন্ট্রাফ্লো বাসগুলো আসতেছে বিপরীত দিকে, ঠিক আছে? ঠিক একইভাবে রাস্তার মধ্যেও যখন আপনারা মনে করেন যে একই রাস্তার মধ্যে একই মানে একটা রাস্তা দুই সাইডে গাড়ি চলতেছে, ঠিক না? তো এটাকে একটা কন্ট্রাফ্লো সিস্টেম হয়ে গেল না আপনার জন্য? বিপরীতে গাড়ি চালাচ্ছেন কিন্তু, ঠিক না? তো কন্ট্রাফ্লো সিস্টেম এটাই, যে বিপরীত, হিতের বিপরীত। থ্যাংক ইউ ওয়েলকাম। 22 নম্বরে আমরা বলতেছিলাম ইউ আর ড্রাইভিং ইন ফ্রিজিং কন্ডিশনস, হোয়াট শুড ইউ ডু অ্যাজ ইউ অ্যাপ্রোচ আ শার্প বেন্ড? আনসার হবে স্লো ডাউন জেন্টলি। 23-এ যাই। What lights should you use when you are driving on a wet motorway and vehicles are throwing up surface spray? সারফেস স্প্রে তো আপনারা বুঝছেন, গাড়ির সামনে যদি আপনি কোনো গাড়িকে অনুসরণ করেন, সেটা চাকা থেকে যে পানিটা এসে আপনার গাড়ির উপরে পড়ে, এটা হচ্ছে সারফেস স্প্রে। তো এটাই জিজ্ঞেস করছে, যদি এরকম কোনো কন্ডিশন হয় সেই ক্ষেত্রে আপনার কোন ধরনের লাইট ইউজ করা উচিত গাড়ির? আনসার হবে ডিপড হেডলাইটস। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডিপড হেডলাইটস হয়, একদম বাজে ভিজিবিলিটি ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডিপড হেডলাইটস আনসার হয়। এই মানে এটা মোটামুটি আপনারা ডিপড হেডলাইটস দেখলে বসায় দিবেন, আপনার কোয়েশ্চেন দেখতে হবে। 90% অফ দ্য টাইম এখানে ডিপড হেডলাইটসই হয়। 24-এ যাই আমরা। ইউ আর ড্রাইভিং আ ভেহিকল দ্যাট হ্যাজ অ্যান্টি লক ব্রেকস, অর্থাৎ এবিএস আছে। হাউ শুড ইউ অ্যাপ্লাই দ্য ফুট ব্রেক when you need to stop in an emergency? একটু আগে আমরা বলছি র্যাপিডলি অ্যান্ড ফার্মলি, দৃঢ়ভাবে এবং দ্রুত। 25-এ চলে যাই। What will help you to move off on a snowy surface? একটা স্নোই সারফেস অর্থাৎ কি পিছলা একটা সারফেস, ঠিক না? এই সারফেসে কি আপনাকে সাহায্য করবে মুভ অফ করতে, অর্থাৎ গাড়ি চালানো শুরু করতে? এটা আমি একটু আগেও বলছি, স্লিপারি সারফেসে যদি আপনি চান যে গাড়ি ঠিকভাবে চালাইতে, হায়ার গিয়ার দেন নর্মাল এবং স্লো স্পিড, হাইয়েস্ট গিয়ার পসিবল এন্ড স্লো স্পিড। এখানের মধ্যে ওইটা লেখেন, এখানে বলছে ইউজ আ হায়ার গিয়ার দেন নর্মাল, স্বাভাবিকের চেয়ে বেশি গিয়ার ব্যবহার করা। 26-এ চলে যাই আমরা। You're about to go down a steep hill. What should you do to control the speed of your vehicle? আপনি একটা খাড়া পাহাড় বেয়ে নামতে যাচ্ছেন, কি করা উচিত আপনার গাড়ির কন্ট্রোল ঠিকভাবে রাখার জন্য বা গাড়ির স্পিডের যে কন্ট্রোল ওটা ঠিকভাবে নিজে করার জন্য কি করা উচিত আপনার? সিলেক্ট আ লো গিয়ার এন্ড ইউজ দ্য ব্রেকস কেয়ারফুলি। লো গিয়ার চুজ করবেন এবং ব্রেকস কেয়ারফুলি ইউজ করবেন, নাকি হাই গিয়ার এন্ড ইউজ দ্য ব্রেকস কেয়ারফুলি, নাকি লো গিয়ার এবং ব্রেক করবেনই না, নাকি হাই গিয়ার এবং ব্রেকটা আস্তে আস্তে করবেন? আনসার হবে সিলেক্ট আ লো গিয়ার এন্ড ইউজ দ্য ব্রেকস কেয়ারফুলি। 27-এ যাই আমরা। What would suggest you are driving on an icy road? আপনি বরফের রাস্তায় গাড়ি চালাচ্ছেন, এটা কি দ্বারা বুঝবেন? ঠিক আছে,
আনসার হচ্ছে টায়ারের শব্দ কম হবে, দেয়ারস লেস টায়ার নয়েজ। ঠিক আছে, যখন আপনি কোনো পিছলা সার্ফেসে মানে গাড়ি চালাবেন, তখন দেখবেন আপনার চাকার যে শব্দ সেটা অনেক কমে যাবে, কারণ তখন আপনার চাকার সাথে নর্মালি যে পরিমাণে ঘর্ষণটা হয় তার থেকে অনেক কম ঘর্ষণ হইতেছে, আর ঘর্ষণের জন্য তো আওয়াজটা হইতো, কারণ ঘর্ষণও কম হচ্ছে তাই আওয়াজও কম হচ্ছে। 28-এ যাই আমরা। অন হোয়াট টাইপ অফ রোড সারফেস মে অ্যান্টি লক ব্রেকস বি ইনএফেক্টিভ? কোন ধরনের রোড সারফেসে এবিএস যে সিস্টেমটা সেটা অকার্যকর হতে পারে? স্মুথ, ফার্ম, ড্রাই নাকি লুজ? আনসার হবে লুজ সারফেসে। অ্যান্টি লক ব্রেক সিস্টেম বা এবিএস যেটাকে আমরা বলি, ওইটা অ্যাক্টিভেট হওয়ার জন্য রাস্তার যে সারফেসটা ওইটা স্বাভাবিক সারফেস হইতে হবে। এরকম আপনি মনে করেন যে এখন একটা কোনো অফ রোড এরিয়ায় যে যদি আপনি এবিএস ইউজ করতে চান, আপনার গাড়ির চাকা তো ইয়াই পাবে না, গ্রিপই পাবে না রাস্তার সাথে, ও ব্রেক কি করবে? তাই আনসার হবে লুজ। 29-এ যাই আমরা। ইউ আর অ্যাবাউট টু স্টার্ট আ জার্নি ইন ফ্রিজিং ওয়েদার। আপনি ঠান্ডা একদম ফ্রিজি জমানো ওয়েদারে জার্নি করা শুরু করবেন। হোয়াট পার্ট অফ ইউর ভেহিকেল শুড ইউ ক্লিয়ার অফ আইস অ্যান্ড স্নো? আপনার ভেহিকেলের কোন পার্টটা আইস অ্যান্ড স্নো দ্বারা ক্লিয়ার করা উচিত আপনার, যেন এটাতে আইস বা স্নো জমে না থাকে, তুষার যেন জমে না থাকে? আনসার হবে দ্য উইন্ডোজ। গাড়ির জানালাতে যেন কোনো পরিমাণে তুষার জমে না থাকে সেটা আপনার মেকশোর করতে হবে। অলসো আপনার গাড়ির যে প্লেটস, নাম্বার প্লেট, আর আপনার গাড়ির যত সেন্সার বা সিগন্যাল গুলো আছে, ঠিক আছে, আপনার গাড়ির লাইটস, আপনার গাড়ির উইন্ডোজ, আর হচ্ছে আপনার গাড়ির নাম্বার প্লেট, এই তিনটা জিনিস অবশ্যই আপনার ক্লিয়ার করে এরপর যাত্রা শুরু করতে হবে বরফের দিনে। 30-এ চলে যাই আমরা। ইউ হ্যাভ জাস্ট গন থ্রু ফ্লাড ওয়াটার, হোয়াট শুড ইউ ডু টু মেক শিওর ইউর ব্রেকস আর ওয়ার্কিং প্রপারলি? আপনি মাত্র ফ্লাড ওয়াটার, অর্থাৎ আপনি পানির মধ্যে দিয়ে গাড়ি চালায় আসছেন, কি করা উচিত চেক করার জন্য যে আপনার ব্রেক প্রপারলি কাজ করতেছে? আনসার হবে গো স্লোলি ওয়াইল জেন্টলি অ্যাপ্লাইং দ্য ব্রেকস। আমি একটু আগে বলছিলাম যে আস্তে আস্তে ব্রেকে প্রেসার দিবেন, ঠিক আছে, যে ব্রেক ধরতেছে কিনা, প্রেসার দিবেন ছাড়বেন, প্রেসার দিবেন ছাড়বেন, ঠিক আছে, তখন দেখবেন বুঝবেন যে ব্রেক প্রপারলি কাজ করতেছে না। আর এই প্রেসার দিবেন ছাড়লেন, প্রেসার দিবেন ছাড়লেন, এটা করলে কি হয়, ব্রেকের ভিতরে যদি কোনো পানি জমেও থাকে পানিটা আস্তে আস্তে বের হয়ে যায়, ঠিক আছে, তাই আনসার হবে এটা গো স্লোলি ওয়াইল জেন্টলি অ্যাপ্লাইং দ্য ব্রেকস। 31-এ যাই আমরা। হাউ মাচ ক্যান স্টপিং ডিস্টেন্স ইনক্রিজ ইন আইসি কন্ডিশনস? বরফের আবহাওয়ায়, ঠিক আছে, আইসি কন্ডিশনস আপনারা বুঝছেনই, স্টপিং ডিস্টেন্স কত পরিমাণে বাড়তে পারে? একটু আগে আমি বলে দিছিলাম 10 টাইমস, ঠিক না, নর্মালের থেকে 10 গুণ, আর ওয়েট কন্ডিশনে দ্বিগুণ। 32-এ চলে যাই আমরা। ইন হুইচ কন্ডিশনস উইল ইউর ওভারঅল স্টপিং ডিস্টেন্স ইনক্রিজ? এখানের মধ্যে কোন কন্ডিশনে আপনার ওভারঅল স্টপিং ডিস্টেন্সটা ইনক্রিজ করবে? কুয়াশায়, বৃষ্টিতে, রাতে, নাকি তুমুল হাওয়াতে? আনসার হবে বৃষ্টিতে। আর এখানে যদি স্নো থাকতো বা আইস থাকতো তাহলে বৃষ্টি বাদ দিয়ে আপনি স্নো বা আইস দিতেন, কারণ এটাতে সবচেয়ে বেশি ডিস্টেন্স লাগে আপনার থামাইতে গাড়ি, ঠিক আছে, তাই দেখবেন অপশন কোনটা দেওয়া আছে। 33-এ যাই আমরা। 33, ইউ আর ফলোইং আ ভেহিকেল অন আ ওয়েট রোড, ইউ স্টে আ সেফ ডিস্টেন্স বিহাইন্ড ইট। আপনি একটা ভিজা রাস্তায় একটা গাড়িকে অনুসরণ করতেছেন এবং তার থেকে যথেষ্ট পরিমাণে সেফ ডিস্টেন্স বা দূরত্ব বজায় রাখছেন। What should you do if a driver overtakes you and pulls into the gap you have left? কোনো ড্রাইভার যদি আপনি আর আপনার সামনের গাড়ির মাঝে যে আপনি ডিস্টেন্সটা রাখছেন এটার মধ্যে হুট করে ঢুকে পড়ে, আপনাকে ওভারটেক করে, সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত? এটা আমরা এর আগেও পড়েছি। ড্রপ ব্যাক টু রিগেইন আ সেফ ডিস্টেন্স, নিরাপদ দূরত্বে ফিরে যেতে পিছনে মানে একটু গাড়ির গতি কমায় আনবেন এবং আপনি ডিস্টেন্স ইনক্রিজ করে ফেলবেন। তা এভাবে পড়িনি, আমরা পড়ছিলাম কি হোয়াট উইল ইউ ডু ইফ আ কার কাটস ইন শার্প ইন ফ্রন্ট অফ ইউ, এটা পড়ছিলাম না আমরা, এখানে একটু চেঞ্জ করে দিছি আর কি সিনারি। 34-এ যে এবং লাস্ট কোয়েশ্চেন আজকের। হোয়াট ক্যান রেজাল্ট ওয়েন ইউ আর ট্রাভেলিং ফর লং ডিস্টেন্সেস ইন নিউট্রাল নোন এজ কোস্টিং? আপনি যদি লং ডিস্টেন্স অর্থাৎ অনেকক্ষণ ধরে নিউট্রালে গাড়ি চালান বা কোস্টিং করেন, সেটার রেজাল্ট অর্থাৎ পরিণতি কি হতে পারে? ইজিয়ার স্টিয়ারিং, আপনার স্টিয়ার করতে ইজি হবে। ইমপ্রুভমেন্ট ইন কন্ট্রোল, আপনার কন্ট্রোল ইমপ্রুভ হবে। ইনক্রিজড ফুয়েল কনজাম্পশন, আপনার গাড়ির জ্বালানি খরচ বাড়বে। নাকি রিডাকশন ইন কন্ট্রোল, নিয়ন্ত্রণ হ্রাস? আনসার হবে নিয়ন্ত্রণ হ্রাস, রিডাকশন ইন কন্ট্রোল। পোস্টিং এর টাইমে গাড়ির কন্ট্রোল নর্মালের থেকে অনেক কমে যায়।